আজকে যে বৌদ্ধিক বর্গের আয়োজন করা হয়েছে তাতে উপস্থিত আছেন বক্তা শ্রী শ্যামল পাল মহোদয়। শ্যামলদা একটি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। এখন শ্যামলদা ওনার বিষয় শুরু করবেন, আমরা সবাই শুনবো। নমস্কার সকলকে। স্বদেশী চিন্তা ভাবনা এ কোনো নতুন বিষয় নয়। স্বদেশিকতা মানে আত্মসন্তুষ্টি, আত্মনির্ভর, আত্মস্বাভিমান, আত্মসমীক্ষা, সমস্ত কিছু একটি আর সংমিশ্রণে স্বদেশিকতা। আমরা যদি দেখি যে আমাদের দেশ ভারতবর্ষ প্রাচীনকাল থেকে পরম বৈভবশালী ছিল। ভারতবর্ষের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, ধর্ম সমস্ত কিছুতে আর উন্নত রাষ্ট্রে ভারতবর্ষ বিরাজমান ছিল। কিন্তু হাজার বছরের পরাধীনতা, বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণ, বিদেশি চিন্তাভাবনার প্রভাব আমাদের সেই ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে। আমরা যদি দেখি প্রাচীন ভারত, সেই প্রাচীন ভারতবর্ষকে সোনেকেই চিড়িয়া বলা হতো, ভারত ও রানী বলা হতো, বিশ্বের গুরুর আসনে ভারতবর্ষ ছিল। এ আমার ব্যক্তিগত মত বা ব্যক্তিগত কথা নয়। বিভিন্ন ইউরোপীয় ঐতিহাসিক, বিভিন্ন ইংরেজ দার্শনিক তারাই বলেছেন ভারতবর্ষকে সোনেকে চিড়িয়া। কেন বলেছেন? কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন পর্যটকরা ভারতবর্ষে আসতেন তখন দেখতেন ভারতবর্ষ সুজলা সফলা শস্য শ্যামলা উন্নত আর এক দেশ, আর সেই দেশ রূপে বিরাজ করছে। এখানকার ধন সম্পদ, মন্দির, বিভিন্ন ধরনের ঘর বাড়ি দেখে তারা বুঝতে পারত যে ভারতবর্ষ অনেক উন্নত দেশ। এখানে সোনা নয়, শুধু সোনা, হিরে, মতি সমস্ত ধরনের আর উন্নত পদার্থ আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে ছিল। ভারতবর্ষকে সোনেকি চিড়িয়া বলা হতো কেন? কারণ ভারতবর্ষের যে স্বদেশী উৎপাদন, সেই স্বদেশী উৎপাদনের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রাচীন ভারতবর্ষে যত উন্নত ধরনের আর উৎপাদন আমরা লক্ষ্য করি। আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করতে হচ্ছে। কিন্তু এক সময় ছিল যখন সারা পৃথিবীর লোকেরা বস্ত্র পরিধান করতে জানতো না, বনে জঙ্গলে খাবারের খোঁজে ঘুরে বেড়াতো, নদী নালা থেকে মাছ শিকার করত, বনে জঙ্গলে পশু শিকার করত, গাছপালা থেকে ফলাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। তখন ভারতবর্ষে উন্নত ধরনের পণ্য সামগ্রী উৎপাদন হতো। ভারতবর্ষের মুনি ঋষিরা সুন্দর আভূষণ, পোশাক পরিচ্ছদ ব্যবহার করত। ভারতবর্ষে খনিজ সম্পদ উন্নত মানের ছিল। আমরা বর্তমানে বলে থাকি স্টিল নাকি আধুনিক ধাতু, কিন্তু যদি দেখা যায় 3000 বছর আগে থেকে সারা ভারতবর্ষে উন্নত মানের স্টিল উৎপাদন ছিল। সে সময় ভারতবর্ষ থেকে স্টিল আর পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হতো। এইখানকার ধাতু সংগ্রহ করে পৃথিবীর বিভিন্ন দেশ জাহাজ সংগ্রহ করত। এত উন্নত মানের স্টিল আর আমরা সারা পৃথিবীকে এক সময় প্রদান করেছি। আর সেই স্টিল দিয়ে তারা জাহাজ বা অন্যান্য পরিবহন তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে পরিবহন করছে। আর সেই সময় সেই স্টিলের বিনিময়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর স্বর্ণ মুদ্রা লাভ করেছি।
এরকম হাজারো রকমের উৎপাদন। আমি একটি উদাহরণ বললাম, আরো একটি উদাহরণ বলবো। সারা পৃথিবীর লোকেরা যখন বস্ত্র পরিধান করতে জানতো না, তখন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উন্নত মানের বস্ত্র উৎপাদন করা হতো। আমরা জানি যে ভারতবর্ষের আর উন্নত মানের কার্পাস চাষ করা হয়, আর সেই উন্নত মানের কার্পাস থেকে সুতা তৈরি করে উন্নত মানের বস্ত্র। আমরা এও জানি রেশম শিল্পে ভারত অনেক উন্নত ছিল। উন্নত মানের রেশম থেকে সুতা তৈরি করে রেশমি কাপড় সারা পৃথিবী বিখ্যাত ছিল। ঢাকার রেশমি কাপড়, মধ্যপ্রদেশের মালওয়া, সুরাট বিখ্যাত কাপড় কারখানা, আর সারা পৃথিবীতে উন্নত মানের জামা কাপড় রপ্তানি করেছে সেই সময়। এখন আমরা দেখি যে কাপড় মিটারে বিক্রি হয়, কিন্তু সে সময় কি হতো? সে সময় কাপড় কেজি দরে বিক্রি করা হতো। এরকম বিভিন্ন গ্রন্থে কথিত আছে যে ভারতবর্ষের উন্নত মানের রেশমি কাপড় যখন বিদেশে বিক্রি করা হতো, তখন আর সেই একদিকে দাঁড়িপাল্লার একদিকে রেশমি কাপড় দেওয়া হতো, অন্যদিকে স্বর্ণ মুদ্রা দেওয়া হতো। এরকম উন্নত ধরনের হাজারো রকমের পণ্য দ্রব্য সামগ্রী ভারতবর্ষে উৎপাদন করা হতো এবং বিদেশে রপ্তানি করা হতো। আর সেই রপ্তানির কারণে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা, হিরে মতি আর আমরা লাভ করেছিলাম। ভারতবর্ষের খনিজ সম্পদ থেকেও প্রচুর পরিমাণে সোনা আমরা পেয়েছিলাম। ভারতবর্ষের মুনি ঋষিরা সোনা তৈরি করার পদ্ধতিও জানতো। আমরা জানি ভারতীয় প্রাচীন যে গ্রন্থ আছে সে সমস্ত গ্রন্থে বলা আছে ভারতবর্ষে আর যে কেমিক্যাল দিয়ে কিভাবে সোনা তৈরি করা হয় তার পদ্ধতি ভারতীয় পুস্তকে আমরা বর্ণনা দেখে থাকি। আর সেই কারণে ভারতবর্ষকে সোনেকে চিড়িয়া বলতো। এমনি এমনি তারা বলতো না, তারা স্বচক্ষে ভারতবর্ষে এসে দেখেছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এত পরিমাণে সোনা আমদানি করা হতো যে আমরা জানি ভারতবর্ষের প্রচুর মন্দির আর স্বর্ণ মন্দির তৈরি করা হয়েছে। তার জলজ্যান্ত উদাহরণ সোমনাথ স্বর্ণ মন্দির। এরকম হাজারো মন্দিরে, কোথাও মন্দিরের দরজায়, কোথাও মন্দিরের চূড়ায়, কোথাও মন্দিরের দেয়ালে সোনা হিরে খোদাই করে লাগিয়ে দেওয়া হতো। এত সোনার আর বিভিন্ন মূল্যবান রত্নের প্রাচুর্য সারা ভারতবর্ষে ছিল। গজনবী আর সোমনাথ মন্দির 17 বছর ধরে লুট করেছে। মোহাম্মদ গজনবী 17 বছর ধরে লুট করার পরেও আজকে সোমনাথ মন্দিরে আমরা দেখি সারা পৃথিবীর মধ্যে একটি জ্বলন্ত আর একটি উন্নত মানের স্বর্ণ মন্দির নামে পৃথিবী বিখ্যাত হয়ে আছে। আজকে আমরা ভারতবর্ষের লোকেরা অভাব অনটনে অনেকে দিন কাটে। এখন যদি দেখা যায় বিপিএল তালিকাভুক্ত মানুষ কত ভারতবর্ষে প্রচুর আছে, কিন্তু এক সময় সারা ভারতবর্ষ এত উন্নত ছিল যে মানুষের কারো অভাব ছিল না। গ্রামে গ্রামে আর ঘরবাড়ি উন্নত ধরনের ছিল, কিন্তু সেই ঘরবাড়িতে কোনো দরজা থাকতো না। দরজা কি জন্য করা হয়? আমাদের জিনিসপত্রের সেফটির জন্য। কিন্তু মানুষ কখন অন্যের অর্থে, অন্যের সম্পদে হাত দেয়? যখন সে অভাবে পড়ে। আর সেই জন্য সেই সময় কোনো চুরির পদ্ধতি ছিল না, কাউকে চুরি করতে হতো না। আর সেই কারণেই আর কোনো দরজা ছিল না। একদিন এক ইংরেজ পর্যটক ভারতবর্ষে বেড়াতে এসছেন। বেড়াতে বেড়াতে দেখছেন যে বেশিরভাগ কেন কোনো ঘরে আর কোনো দরজা নেই।
তো তার জল পিপাসা পেয়েছে, এক বাড়িতে গেছে। সেই বাড়িতে যাওয়ার পর বাড়ির লোকজনকে ডেকেছে। ডাকার পর আমরা জানি অতিথি দেবো ভব, সেই ভারতীয় তাকে সাদরে স্বাগত জানিয়েছে, তাকে বসতে দিয়েছে, তাকে জল দিয়েছে। সেই জল খেতে খেতে সেই ইংরেজ পর্যটক দেখছে সে বাড়ির উঠোনে হাড়া ভর্তি স্বর্ণ রাখা আছে। সেই পর্যটক দেখে অবাক, কি ব্যাপার, এরকম খোলা উঠোনে হাড়া ভর্তি স্বর্ণ রাখা আছে, এদের কি কোনো ভয় নেই, চুরি হয়ে যেতে পারে না? তখন সেই পর্যটক সেই বাড়ির মালিককে জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনার এই হাড়ার মধ্যে কতগুলো স্বর্ণ মুদ্রা আছে? তখন সেই মালিক উত্তর দিয়েছে, কতগুলো আছে সেটা গোনার আমাদের সময় নেই। এইরকম ধন সম্পদ আর সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ উন্নত ছিল। আর সেই কারণে ইংরেজরা ভারতবর্ষকে সোনেকে চিড়িয়া বলেছে। আর এই সোনেকে চিড়িয়া হওয়ার কারণে ইংরেজরা না শুধু পৃথিবীর বিভিন্ন বিদেশি শক্তি ভারতবর্ষকে আক্রমণ করেছে, লুট করেছে, এখানকার আর জিনিস বিভিন্ন ধন সম্পদ তারা নিজের দেশে নিয়ে গেছে। এত অত্যাচার হওয়ার পরেও আজকে সারা ভারতবর্ষ পৃথিবীর বুকে মাথা উঁচু করে আছে। আর এই মাথা উঁচু করে থাকার কারণ কি? কারণ স্বাভিমান বোধ, স্বদেশ প্রেম, স্বদেশী মানসিকতা। আজকে আমরা দেখছি ভারতের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলছেন। আত্মনির্ভর ভারত গঠনের জন্য অভিযান চলছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু আমরা যদি প্রাচীন ভারতের দিকে তাকাই, তাহলে প্রাচীন ভারত আত্মনির্ভরই ছিল। আত্মনির্ভর কিভাবে ছিল? কারণ আমরা জানি ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, গ্রাম কেন্দ্রিক দেশ। ভারতবর্ষের বেশিরভাগ ভূখণ্ড গ্রাম নিয়ে গঠিত। আর সেই গ্রাম সেই সময় স্বাবলম্বী ছিল, আত্মনির্ভর গ্রাম ছিল। কেন আত্মনির্ভর গ্রাম ছিল? কারণ প্রত্যেক ভারতীয়র মধ্যে, প্রত্যেক গ্রামবাসীর মধ্যে আর স্বদেশী মানসিকতা ছিল, স্বদেশী চিন্তা ভাবনা ছিল। আর সেই কারণে আজকে আমরা বিদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করতে করি, বিদেশের জিনিস ব্যবহার করি। কিন্তু সেই সময় এইরকম ছিল যে একটি গ্রামের মানুষ অন্য গ্রামের জিনিসের ব্যবহারের প্রয়োজন হতো না। প্রতিটি গ্রাম স্বয়ং সম্পূর্ণ ছিল। প্রতিটি গ্রামে মানুষের ব্যবহার্য সমস্ত রকমের জিনিস তারা উৎপাদন করত। বিভিন্ন দিক থেকে, কৃষি থেকে শুরু করে, আর কর্মকার থেকে শুরু করে, সুতোর থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিক থেকে আর প্রতিটি গ্রাম স্বয়ং সম্পূর্ণ ছিল। প্রতিটি গ্রামের মানুষ আর কোন রকম কাজকে তারা ছোট মনে করত না। যাদের যেরকম প্রয়োজন আর সেই প্রয়োজন অনুসারে তারা জিনিস উৎপাদন করত এবং তারা ব্যবহার করত। অতিরিক্ত উৎপাদিত দ্রব্য তারা আর বিদেশে রপ্তানি করত। এক ইংরেজ ঐতিহাসিক ভারতবর্ষের গ্রাম অধ্যয়ন করে, ভারতবর্ষ অধ্যয়ন করে লিখেছেন যে আজ থেকে প্রায় 200 বছর আগে সারা ভারতবর্ষে রপ্তানি ছিল 33%। আজকে যদি দেখি লক্ষ্য করব যে সারা পৃথিবীর যত রপ্তানি পণ্য আছে আমেরিকা, চীন মিলে আর 40% পৌঁছাতে পারে না। কিন্তু এক সময় সারা পৃথিবীর রপ্তানিজাত দ্রব্যের মধ্যে 33% রপ্তানি ভারতবর্ষ করত। কারণ কি? ভারতবর্ষের জনগণ স্বদেশী দ্রব্য উৎপাদনে ব্যস্ত থাকতো। তাদের মানসিকতা, চিন্তা ভাবনার মধ্যে স্বদেশিকতা ছিল। আমি যত উৎপাদন করব তত আমার লাভ, আমার পরিবারের লাভ, আমার দেশের লাভ, এরকম মানসিকতা তাদের ছিল। আর সেই কারণে সেই সময় সারা ভারতবর্ষ থেকে 33% পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হতো। তুলনা করলে দেখা যাবে সেই সময় আজকে যাকে আমরা সুপার পাওয়ার বলছি, বিশ্বের সর্বশক্তিশালী দেশ বলছি আমেরিকা, সেই আমেরিকার রপ্তানি দ্রব্য মাত্র 1% ছিল। আর সেই কারণে আজকে সেই আত্মনির্ভর গ্রাম
আমাদের দেশকে সোনেকে চিড়িয়া ভারতবর্ষকে পরম বৈভবশালী রাষ্ট্রে পরিণত করেছিল, বিশ্বের মধ্যে গুরুর আসনে বসেছিল। গ্রামের সমস্ত রকমের ব্যবস্থা ছিল। গ্রামে কোনো সমস্যা হলে, কোনো ঝামেলা হলে সেখানে পঞ্চায়েত বসত। পঞ্চায়েত সে সমস্ত সমস্যার সমাধান করত। কোনো বিদেশি আইন, বিদেশি নিয়ম নীতিকে তারা ফলো করতো না। নিজেদের আর সমস্যাকে নিজেরাই বসে সমাধান করত। আর সেই সমাধানে বাদী বিবাদী প্রত্যেকেই সন্তুষ্ট হতো, কারণ তারা নিরপেক্ষভাবে সেই সমস্যার সমাধান করত, বিচার করত। যত বড় ঝামেলা হতো তত বড় পঞ্চায়েত বসত। কখনো 5টা গ্রাম নিয়ে পঞ্চায়েত, কখনো 10টা গ্রাম নিয়ে পঞ্চায়েত। এই পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় ব্যবস্থা, কিন্তু আমরা এসে প্রশাসন ব্যবস্থা ভুলে গিয়ে ইংরেজদের দ্বারা, বিদেশিদের দ্বারা প্রভাবিত হয়ে অন্য ব্যবস্থায় আর অভ্যস্ত হয়ে পড়েছি। আজকে যদি ভারতবর্ষের বিভিন্ন উৎপাদন দ্রব্যের কথা দেখা যায়, সেই গ্রামগুলোতে সমস্ত কিছু উৎপাদন করা হতো। সেই সমস্ত গ্রামের মানুষেরা প্রাকৃতিক জিনিসকে ব্যবহার করে আর তাদের জীবন যাপন করত। গ্রামের চিকিৎসা ব্যবস্থাও ছিল অনেক উন্নত। প্রত্যেক গ্রামে কমসে কম একজন করে বৈদ্য থাকত। সমাজের কেউ, গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে সেই বৈদ্য তাকে সারিয়ে তুলত। কয়েকটা গ্রাম মিলে 1-2জন করে শল্য চিকিৎসক থাকত। কোনো গ্রামের কারো হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে বা অন্য কোনো অপারেশন করতে হলে সেই চিকিৎসক তাকে সারিয়ে তুলত আয়ুর্বেদিক পদ্ধতিতে, ভারতীয় পদ্ধতিতে। সে সময় মুনি ঋষিরা আর মানুষের নাড়ি দেখে বলে দিতে পারত তার কি রোগ হয়েছে, তার কি চিকিৎসা করতে হবে। এই স্বদেশী চিকিৎসা ব্যবস্থা আমাদের ভারতবর্ষে ছিল, কিন্তু আমরা বিদেশির দ্বারা প্রভাবিত হয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, একটা সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেই ব্যবস্থায় বিশ্বাসী হয়ে পড়েছি। তার কারণ কি? আমাদের মধ্যে স্বদেশ প্রেমের অভাব, স্বদেশিকতার অভাব, স্বদেশী চিন্তা ভাবনা, মানসিকতার অভাব। আর সেই জন্য আজকে আমাদের এই কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু সে সময় গ্রামের মানুষ স্বদেশিকতায় বিশ্বাসী করত, স্বদেশ প্রেম তাদের মধ্যে ছিল, আর সেই কারণে স্বদেশী চিকিৎসাকে তারা গ্রহণ করত। সে সময় চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে ছিল। চিকিৎসা করার জন্য কোনো পয়সা লাগতো না। কেন লাগতো না? কারণ যে সমস্ত বৈদ্য ডাক্তাররা চিকিৎসা করত, তাদের খাওয়া দাওয়া, ভরণ পোষণ সমস্ত রকম ব্যবস্থা গ্রামবাসীরা নিজেরাই করত। যখনই কোনো গ্রামবাসী আর চিকিৎসকের বৈদ্যের বাড়ি যেত, কোনো না কোনো জিনিস নিয়ে যেত। তাদের কোনো অভাব অনটনই ছিল না, কোনো রকম সমস্যা ছিল না। তারা মানুষের কাছ থেকে চিকিৎসা করে পয়সা চাইবে কেন? এত সুন্দর একটি স্বদেশী পদ্ধতি আমাদের ভারতবর্ষে ছিল, কিন্তু সে বিদেশি প্রভাব, বিদেশি শাসন আমাদের নিজস্ব পদ্ধতিকে ভুলিয়ে দিয়েছে। আজকে যদি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, বর্তমান শিক্ষা ব্যবস্থা মেকেলের শিক্ষা ব্যবস্থা, ইংরেজি শিক্ষা ব্যবস্থা, বিদেশি শিক্ষা ব্যবস্থা, পুঁথিগত শিক্ষা ব্যবস্থা। আর সেই পুঁথিগত শিক্ষা ব্যবস্থাতে আমরা অভ্যস্ত হয়ে পড়ে গেছি। আমরা ভুলে গেছি নিজের গুরুকুল শিক্ষা ব্যবস্থা, যে গুরুকুলে একজন বালক শিশু ছোটবেলা থেকে আর সেখানে গিয়ে শিক্ষা অর্জন করত, নিজেকে একজন যোগ্য ভারতীয়, যোগ্য দেশপ্রেমিক, যোগ্য নাগরিকে পরিণত করত। প্রাচীন ভারতে সে সময় সারা ভারতবর্ষের প্রতিটি গ্রামে কমসে কম একটি করে গুরুকুল ছিল। সেই গুরুকুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। সব রকমের শিক্ষা ছিল সেখানে, বৃত্তি শিক্ষা থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং শিক্ষা থেকে শুরু করে, চিকিৎসা ব্যবস্থা শিক্ষা থেকে শুরু করে সব রকমের শিক্ষার ব্যবস্থা ছিল। সমসাময়িক এক ইংরেজ ঐতিহাসিক তার পুস্তকে লিখে গেছেন যে সারা ভারতবর্ষে যখন 7.5 লক্ষ গ্রাম ছিল, তখন সারা ভারতবর্ষে এরকম 7,60,000 গুরুকুল ছিল।
প্রতিটা গ্রামে আর একটি করে গুরুকুল তো অবশ্যই, কোনো কোনো গ্রামে দুটো করে গুরুকুল ছিল। আর সেই গুরুকুলে প্রত্যেক শিক্ষার্থীকে সুন্দরভাবে বিভিন্ন রকমের ব্যবহারিক শিক্ষা দেওয়া হতো। ব্যবহারিক শিক্ষার সাথে সাথে বেদ, পুরাণ, ধর্ম শিক্ষাও দেওয়া হতো, যাতে তারা সুনাগরিক হওয়ার সাথে সাথে ধার্মিক আদর্শ ব্যক্তিতে পরিণত হয়, সমাজের আর ভালোর জন্য, সমাজের উন্নতির জন্য চিন্তা করে কোন রকম আর খারাপ চিন্তা তাদের মনের মধ্যে না আসে, তার জন্য ধর্ম শিক্ষাও তাদেরকে দেওয়া হতো। তাদের মধ্যে যাতে স্বাভিমান বোধ, স্বদেশী চিন্তা ভাবনা তাদের মধ্যে আসে, তার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া হতো। একটি গ্রামে আর সেই গুরুকুলে দ্বাদশ শ্রেণীর পর্যায় পাস করার পর কয়েকটি গ্রাম মিলে আর সেখানে এখন যাকে আমরা ডিগ্রি ব্যবস্থা বলছি, সেই কলেজ ব্যবস্থা, সেই কলেজ ব্যবস্থাও ছিল, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাও ছিল। আর সেই সময় সারা ভারতবর্ষে প্রায় 14,000-এরও বেশি এরকম উচ্চ শিক্ষার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ছিল। আমরা সকলে জানি নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কথা। সারা ভারতবর্ষের মানুষকে সঠিক শিক্ষা দেওয়ার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে আসত। এই যে স্বদেশী শিক্ষা ব্যবস্থা, ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে সরে গিয়ে আমরা বর্তমানে বিদেশি শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছি। আজকে যদি দেখা যায় মেকেলের শিক্ষা ব্যবস্থা, ব্রিটেনে যে শিক্ষা ব্যবস্থা চলছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে ভারত স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। আজকে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে যদি দেখা যাবে শিক্ষা ব্যবস্থা কাদের হাতে আছে? যারা ভারতপ্রেমী, যারা স্বদেশ প্রেমী, যারা দেশপ্রেমী, তাদের হাতে শিক্ষা ব্যবস্থার কাণ্ডারি নাই। কাণ্ডারি কাদের? যারা বিদেশ প্রেমী, যারা রাশিয়া প্রেমী, বামপন্থী চিন্তা ভাবনায় বিশ্বাসী, তাদের হাতে ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত আর শিক্ষা ব্যবস্থা আমরা লক্ষ্য করি। যখন শিক্ষা ব্যবস্থা একজন বিদেশি মানসিকতার হাতে থাকবে, তখন আমরা কি হবে আর সত্যিকারের ভারতীয় শিক্ষা পাবো, এটা আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আজকে যদি দেখা যায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পাঠ্যক্রমে যে পুঁথিগত শিক্ষা ব্যবস্থা চলছে, সেই পুঁথিগত শিক্ষা ব্যবস্থাতেও আর বিদেশি আর চিন্তা ভাবনা, বিদেশি দার্শনিক, বিদেশি ব্যক্তিত্ব, বিদেশি মানসিকতার আর লোকেদের চিন্তা ভাবনাকে সেই পাঠ্যক্রমে অংশ দেওয়া হয়েছে, সেই পাঠ্যক্রমে নিযুক্ত করা হয়েছে। কিন্তু আমাদের ভারতীয় মহাপুরুষ, বীর যোদ্ধা, বীর সৈনিক, ভারত প্রেমী, তাদের আর চিন্তা ভাবনা, তাদের কার্যকলাপ আমাদের ভারতের ইতিহাসে পাঠ্যক্রমে জায়গা পায়নি। এর কারণ কি? কারণ আমি বললাম যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যদি আমরা দেখি, তাহলে দেখব বিদেশি মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের হাতে শিক্ষা ব্যবস্থা আছে। আর সেই জন্যই আমাদের সময় এসেছে আত্মনির্ভর ভারত হওয়ার সাথে সাথে আত্মস্বাভিমান বোধ নির্মাণ করা, আর সমীক্ষা করা যে আমাদের স্বদেশী চিন্তা ভাবনা কোনটা, স্বদেশী আর যে বিষয়, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত, ব্যক্তিগত জীবনে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করা উচিত। বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যদি দেখা যায়, তাহলে এখানেও দেখব আজ থেকে যখন আমরা নিজেরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, সেই সময় পাঠ করতাম বিভিন্ন আর ধার্মিক বিষয়, বিভিন্ন পুরাণ, মহাপুরুষদের বিভিন্ন আর দিশা দেখানোর মতো বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্প, কিন্তু সেগুলো এখন সরে গিয়ে বিদেশি গল্প, বিদেশি চিন্তা ভাবনায় ভরে গিয়েছে। আজকে যখন আমরা ছোটবেলায় আর অঙ্ক করতাম, সেই অঙ্কের আর খাতায়, অঙ্কের পাতায়, বইয়ের পাতায় লেখা থাকতো রাম শ্যাম যদু মধু। কিন্তু আজকে যদি অঙ্ক পৃষ্ঠা খোলা যায়, অঙ্ক বই খোলা যায়, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তাহলে দেখা যাবে যে নামগুলোই পরিবর্তন হয়ে গেছে। কেমন এক বিদেশি নাম, কেমন এক আরবিক নাম। কারণ তথাকথিত ধর্ম নিরপেক্ষতার নামে বিদেশি চিন্তা ভাবনাকে ছোটবেলা থেকে আজকে শিক্ষার মধ্যে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা সকলে জানি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবো যে বিভিন্ন আর বইয়ের ছবি করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। কি দেখা যাচ্ছে
দেখা যাবে রাম রাম নাকি রোমিং শব্দ থেকে এসছে। রোমিং অর্থাৎ যে সবসময় ঘুরে বেড়ায়, যাযাবর, আর সেই রোমিং শব্দ থেকে রাম এসছে, যাকে আমরা মর্যাদা পুরুষোত্তম, আমাদের আদর্শ মহাপুরুষ, আর সেই মহাপুরুষকে তারা রোমিং যাযাবর হিসাবে এখন ছোটবেলা থেকেই শিশুদের মনে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈদেশিকতা, বিদেশি চিন্তা ভাবনা, এগুলো আমাদের আর মাথায় রাখতে হবে। আজকে যদি দেখা যায় সারা ভারতবর্ষ আজকে স্বাধীন, 1947 সালে 15ই আগস্ট রাতের অন্ধকারে ইংরেজদের চক্রান্তের শিকার হয়ে ভারতবর্ষের কিছু নেতাকে সন্তুষ্ট করতে গিয়ে ভারতবর্ষকে দুটুকরো করা হলো। যে ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা হলো, একদিকে ইসলামিক কান্ট্রি, একদিকে তথাকথিত সেকুলার কান্ট্রিতে পরিণত করা হলো। চক্রান্ত করে ভারতবর্ষে যাতে আর এই যে চিন্তা ভাবনা, ভারতবর্ষে যাতে সবসময় অশান্তি লেগে থাকে, ভারতবর্ষে যেমন দলাদলি লেগে থাকে, আর তার জন্য ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র না করে সেকুলার রাষ্ট্রে পরিণত করা হলো। আর সেই চক্রান্তের শিকার হয়ে আমরা আজকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছি। আজকে স্বদেশী সপ্তাহ সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হচ্ছে। শুধু পালন করলে হবে না, আমাদের ব্যক্তিগত জীবনেও সেটাকে প্রয়োগ করতে হবে। স্বদেশী শব্দটা বলার সাথে সাথে আমাদের মনে যেন এক আলোড়ন সৃষ্টি হয়, আমাদের মনের মধ্যে যেন একটা নিজস্বতা বোধ সৃষ্টি হয়, আমাদের মনের মধ্যে যাতে একটা দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, আমাদের নিজস্ব আর দেশের সামগ্রীর প্রতি একটা টান সৃষ্টি হয়। এরকম মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। আর এই ধরনের আর স্বদেশী শব্দ থেকে, স্বদেশী চিন্তা ভাবনা থেকে ভারতবর্ষের মানুষকে আর এক আলোড়ন সৃষ্টি হবে, এরকম উদাহরণ আমরা দেখতে পাই। আমরা জানি ভারতবর্ষ পরাধীন ছিল, 1000 বছর পরাধীন ছিল। প্রথমে মুঘলদের কাছে পরাধীন ছিল, পরবর্তীকালে ইংরেজরা ভারতবর্ষকে পরাধীন করে রেখেছে। সে ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন বিপ্লবী তাদের জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে। সারা দেশে যখন ইংরেজ শাসন চলছে, বিদেশি শিক্ষা, বিদেশি চিন্তা ভাবনা, বিদেশি শাসন, আর সেই শাসনের মাঝখানে ভারতবর্ষকে, ভারত মাতাকে ইংরেজ শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আর বিভিন্ন মহাপুরুষ স্বদেশী কথার উপরে জোর দিয়েছে। আমরা জানি স্বামী বিবেকানন্দ, আর তিনি স্বয়ং বলেছেন স্বদেশের প্রতি, স্বদেশ মন্ত্র আমরা যদি পাঠ করি তাহলে দেখব সেখানে যে স্বদেশী কথাকে স্বামী বিবেকানন্দ কতটা জোর দিয়েছেন। নিজের মাটি, নিজের বায়ু, নিজের আকাশ, নিজের বাতাস, নিজের লোকজন সকলকে আপন করে নিতে তিনি আর সকলকে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে যখন সারা দেশে বিভিন্ন আন্দোলন জোরদার হচ্ছে, চারিদিকে ইংরেজ বিরুদ্ধে আর সংগ্রাম চলছে, কোনোভাবে আর ইংরেজদের উপরে পেরে উঠতে পারা যাচ্ছে না, তখন ভারতবর্ষের মহাপুরুষরা, ভারতবর্ষের বিপ্লবীরা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা স্বদেশী আন্দোলনে ডাক দিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় রাস্তায় গান করতে শুরু করলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রচনা করলেন বন্দে মাতরম, যে বন্দে মাতরম গান করার সাথে সাথে বিপ্লবীদের মধ্যে, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আর জ্বলন্ত আগুনের মতো সেই ভারত মাতার পরাধীনতার যে কষ্ট, আর সেই কষ্ট চলে উঠত, আর ভারতবর্ষের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন করতেও তারা দ্বিধা করতো না। এইরকম আর স্বদেশী গান, স্বদেশী চিন্তার মধ্যে আর বঙ্কিমচন্দ্র আর সেই বন্দে মাতরম গানের মধ্যে দিয়ে ভারতীয় মানুষের আর স্বদেশিকতা নিয়ে এসেছে। ঋষি অরবিন্দ ভারত মাতাকে অখণ্ড রূপে দেখতে চেয়েছেন। এরকম বিভিন্ন মহাপুরুষ আজকে সারা ভারতবর্ষে স্বদেশী আন্দোলনের ডাক দিয়ে যখন দেখলো ইংরেজরা যে আমরা আর ভারতবর্ষে আমাদের বিদেশি শিক্ষা ব্যবস্থা, বিদেশি চিন্তা ভাবনা যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, তখন সারা বর্ষের সমস্ত লোকেরা, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নাগরিক আর স্বদেশী আন্দোলনের ডাক দিয়ে সারা দেশে অরন্ধন পালন করলো এবং বিদেশি দ্রব্য বর্জন করতে শুরু করলো।
বিদেশি পণ্য বর্জন করতে শুরু করলো। আর এরকম যখন সারা দেশে স্বদেশী আন্দোলন জোরদার হয়ে উঠলো, স্বদেশিকতার প্রতি মানুষের আগ্রহ বাড়তে শুরু করলো, তখন ইংরেজরা বুঝতে পারলো যে না, আর ভারতবর্ষে বেশি দিন শাসন করা যাবে না, ভারতবর্ষের শাসন তাদের হাতে তুলে দিতে হবে। এরকম স্বদেশী মানসিকতার দ্বারা আছে সারা ভারতবর্ষ নিষ্ঠুর অত্যাচারী ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। কিন্তু বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সে সময় যেরকম ইংরেজরা ব্যবসার নাম করে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী বিক্রি করার নাম করে ভারতবর্ষে এসেছিল, আর ব্যবসার নাম করে ভারতবর্ষে আসার সাথে সাথে ধীরে ধীরে তারা একের পর এক রাজত্ব আর অধিগ্রহণ করতে শুরু করলো, একের পর এক আর এলাকা অধিগ্রহণ করতে শুরু করলো। ধীরে ধীরে তারা আর চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ডালহৌসি আর এখানে শাসন ব্যবস্থা আর স্থায়ী করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করেছে এবং সফল হয়েছে। তারা ব্যবসার নাম করে এসেছিল, এখানে তারা রাজত্ব করে গেছে। কিন্তু বর্তমান যদি দেখা যায়, বর্তমান সারা ভারতবর্ষে কত বিদেশি কোম্পানি, সে সময় একটা দুটো কোম্পানি ছিল, পর্তুগিজের কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু বর্তমানে যদি দেখা যায় সারা ভারতবর্ষে হাজারো ধরনের বিদেশি কোম্পানি, আর তারা এখানে ব্যবসার নাম করে আমাদেরকে লুট করে চলেছে। আমেরিকান কোম্পানি থেকে শুরু করে, জাপানি কোম্পানি থেকে শুরু করে, চাইনা কোম্পানি থেকে শুরু করে সমস্ত কোম্পানি আর জিনিসপত্র ভারতবর্ষের মানুষকে আর মানুষের মধ্যে ছেয়ে দিয়েছে। এক বিরাট চক্রান্ত চলছে, আর এই চক্রান্তের মাধ্যমে ভারতবর্ষ আবার পরাধীনতার শিকার হবে। কিন্তু আমরা ভারতবর্ষকে আর সেই চক্রান্তের মধ্যে ঠেলে দেব না। ভারতবর্ষকে আর স্বাভিমান বোধের সাথে আত্মনির্ভর ভারতবর্ষের আর সৃষ্টি করব, এই সংকল্প আমাদেরকে নিতে হবে। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে যুবক যুবতী থেকে শুরু করে সমস্ত ধরনের সর্বস্তরের মানুষেরা আর চায়নাকে বয়কট করছে, চাইনিজ সামগ্রীকে বয়কট করছে। কারণ কি? আমরা বুঝতে পারছি যে চাইনারা কিভাবে ভারতবর্ষের উপরে চক্রান্ত করে আক্রমণ করছে, কিভাবে ভারতবর্ষের মানুষকে আকৃষ্ট করে চলেছে। আমরাও আর সেই আধুনিকতার নামে স্বল্প ব্যয়ের সুবিধার্থে সে সমস্ত জিনিসপত্র ব্যবহার করছি। আজকে যদি টেকনোলজির দিকে দেখা যায়, আজকে যদি প্রযুক্তির দিকে দেখি, তাহলে দেখব ভারতীয় প্রযুক্তি কোনো অংশে কম নাই। কিন্তু আধুনিকতার নামে ইউরোপের প্রভাবে আর সেই ইউরোপীয় পাশ্চাত্য প্রযুক্তিকে আমরা গ্রহণ করে চলছি। যদিও সেখানকার প্রযুক্তি সেখানকার ক্ষেত্রে যোগ্য, সেখানকার আবহাওয়া, পরিবেশ, জলবায়ুর জন্য সেখানকার প্রযুক্তি সেখানে চলতে পারে, কিন্তু সেই প্রযুক্তিকে আমরা গ্রহণ করে আমাদের বিপদ আমরাই ডেকে নিয়ে আসছি। কয়েকটা প্রযুক্তিগত আমি উদাহরণ দিচ্ছি। আজকে ভারতীয় আর যে রান্নাঘর, সেই রান্নাঘরের দিকে যদি তাকাই, তাহলে দেখব আমরা এখন আরোগ্য ভারতী, আয়ুষ মন্ত্রণালয়, তারা বিভিন্ন তারা বলছেন বিভিন্ন মশলাপত্রের মধ্যে সমস্ত ধরনের রোগের সুরাহা আছে। আয়ুর্বেদিক চিকিৎসা সেই রান্নাঘর থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা বিদেশি অ্যালোপ্যাথি চিকিৎসায় বিশ্বাসী। সেই রান্নাঘরের উদাহরণ দিতে গিয়ে আমি বলবো, আমাদের যে বিভিন্ন আর মশলাপাত্র আর সেই মশলাপাতি ব্যবহার করার জন্য আমরা সে সমস্ত বাটি, সে বাটনার ব্যবস্থা আছে। বাটনার জন্য আমরা কি ব্যবহার করতাম? আমরা শিলপাটা ব্যবহার করতাম। কিন্তু বর্তমানে মিক্সিং ব্যবস্থা এসেছে। ঘরের মধ্যে রেখে দিলে প্লাগটা ইলেকট্রিক বোর্ডে লাগিয়ে দিয়ে সুইচটা দিলেই খেল খতম। যেরকম ভাবে আমরা বাটনা চাইছি সেরকম বাটনা পেয়ে যাচ্ছি। কিন্তু এই ব্যবস্থা ইউরোপের জন্য ঠিক আছে। ভারতীয় ব্যবস্থায় আমাদের যে জলবায়ু, এখানকার যে পরিবেশ, সেই পরিবেশের জন্য মায়েরা যাতে শিলপাটায় মশলা বাটে, তার ব্যবস্থা হচ্ছে বিজ্ঞানসম্মত। আজকে প্রাচীনকালেও আর শিলপাটার ব্যবস্থাই ছিল। ভারতবর্ষ এত উন্নত ছিল জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা বিজ্ঞানে। এখানে সে সময় এরোপ্লেন চলতো, বড় বড় জাহাজ চলতো, চাকা আবিষ্কার করতে পেরেছিল। মিক্সিটাকে আবিষ্কার করতে পারতো না ভারতীয় মনীষীরা।
কিন্তু আবিষ্কার করেনি। কারণ মিক্সিটা নয়, শিলপাটাই আমাদের ভারতীয় রান্না ব্যবস্থায়, বাটনা ব্যবস্থায় উপযুক্ত। আজকে যদি আমরা লক্ষ্য করি, দেখব বেশিরভাগ মায়েরাই আর যখন প্রসূতির সময় হয়, তখন সময় হোক বা না হোক, একটু ব্যথা উঠলেই ডাক্তারের কাছে শরণাপন্ন হয়। ডাক্তারও ইনকামের সুবিধার্থে, লাভের সুবিধার্থে তাড়াতাড়ি করে সিজারের ব্যবস্থা করে। কিন্তু আজকে মায়েরা যদি সেই শিলপাটায় প্রতিনিয়ত আর মশলা বাটার ব্যবস্থা করে, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে যে একজন মহিলা ছোটবেলা থেকে নিত্য যদি শিলপাটায় মশলা বাটে, তাহলে তার ডেলিভারি একেবারে নর্মাল হবে। এখনো তার অনেক উদাহরণ আমরা দেখতে পাবো। আজকে যদি আমরা ঘোর গ্রামে যাই, যেখানে ইলেকট্রিসিটি ব্যবস্থা নাই, যেখানে মিক্সিং এর ব্যবস্থা নাই, সেখানকার মায়েরা সেই পদ্ধতি অবলম্বন করে। আর সেই কারণে এখনো গ্রামে কিন্তু সিজার ব্যবস্থা সে অনুসারে শুরু হয়নি। তো সেই জন্য আমাদের যে প্রযুক্তি, আমাদের যে টেকনোলজি ইংরেজি ভাষায়, আর সেই টেকনোলজি বিজ্ঞানসম্মত টেকনোলজি, কিন্তু আমরা আধুনিকতার নামে বিদেশি টেকনোলজিকে ব্যবহার করি। আজ থেকে যদি কয়েক বছর আগে দেখা যায় যে আজকে হাজার রকমের পেস্টের ব্যবস্থা এসছে, নমকযুক্ত, আয়োডিনযুক্ত পেস্ট, কোলগেট, পেপসুডেন্ট, বিভিন্ন ধরনের পেস্টের ব্যবস্থা। কিন্তু এখন যদি দেখা যায় যে সারা ভারতবর্ষে দাঁতের সমস্যা কত মানুষের, বেশিরভাগ মানুষের দাঁতের সমস্যা। কিন্তু আজ থেকে যখন পেস্টের ব্যবস্থা ছিল না, এই আধুনিক প্রযুক্তি, যারা তথাকথিত আধুনিক প্রযুক্তি ছিল না, তখন ভারতবর্ষের মানুষ আর সেই নিমের দাঁতন দিয়ে, গাছের ডাল দিয়ে দাঁত মাজত। সে সময় আর মানুষ আর ভারতের প্রকৃতিতে পাওয়া জিনিসপত্র ব্যবহারিক জীবনে লাগাতো। আর সেজন্য যদি দেখা যায়, এখনো আমাদের বাড়ির আশেপাশে যদি দেখা যায়, বুড়া ঠাকুমা ঠাকুরদা, তাদের বয়স 100-র কাছাকাছি হয়ে গেছে, কিন্তু তাদের দাঁত এখনো টনটনা আছে। তারা এখনো সমস্ত কিছু চিবিয়ে খেতে পারে। কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে যদি কল্পনা করি, তাহলে দেখবো আমাদের মনে হচ্ছে যে 50 বছর পার হলেই সকলের দাঁত পড়ে যাবে। কিন্তু এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা ভারতীয় স্বদেশী প্রযুক্তিতে বিশ্বাসী নয়। আধুনিকতার নামে আমরা বিদেশি চিন্তাভাবনা, বিদেশি পদ্ধতি, বিদেশি প্রযুক্তিকে গ্রহণ করে চলেছি। আর সেই কারণে আমাদের আজকের এই ভারতবর্ষের অবস্থা। আমি প্রথমের দিকে আত্মনির্ভর গ্রামের কথা বললাম। আজকে যদি আমরা সারা ভারতবর্ষের গ্রামের দিকে তাকাই, তাহলে কি দেখব? তাহলে দেখব যে কোনো গ্রামে এত ধরনের আর কারিগর লক্ষ্য করব না। প্রাচীন ভারতে প্রত্যেক গ্রামে মিনিমাম 18 ধরনের কারিগর লক্ষ্য করা যেত। সব ধরনের কাজ একটা গ্রামে আমরা পেয়ে যেতাম। কিন্তু এখনকার একটা গ্রামের লোক যদি একটু অন্য কোনো কাজ করতে চায়, তাহলে অন্য গ্রামে যেতে হয়, না হলে শহরে আসতে হয়। কিন্তু নিজের গ্রামে সব রকম ব্যবস্থা থাকে না। তার কারণ কি? তার কারণ আমরা যদি দেখি, এই স্বদেশী চিন্তা ভাবনার অভাব, স্বদেশী মানসিকতার অভাব, স্বাভিমান বোধের প্রতি অভাব। আজকে বেশিরভাগ বাবারাই বলে, আমি যে ব্যবসা করছি, যে কাজ করছি, আর সেই কাজ যেন আমার ছেলে না করে। আর এই বাহানাতে নিজের কাজ নিজের ছেলেকে শেখায় না, তারা মূর্খ হয়ে থাকে। আজকে যদি কোনো ডাক্তার, সে ডাক্তার বলে, না আমার ছেলেকে ডাক্তার বানাবো না, এখানে অনেক সমস্যা আছে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। কোন ইঞ্জিনিয়ার সে বলে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার না, আমি ডাক্তার বানাবো। কোন প্রফেসর তার ছেলেকে, সে প্রফেসর বানাবে না, ডাক্তার বানাবে, ডাক্তারিতে বেশি ইনকাম। সেরকমই গ্রামের দিকে একজন কর্মকার, সে কখনো চায় না যে আমার ছেলে কর্মকারের কাজ করুক। একজন চাষি, সে কখনো চায় না আমার ছেলে উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে চাষের কাজ করুক, কারণ চাষের কাজ করলে আমার ছেলে খারাপ হয়ে যাবে। এই যে স্বদেশী মানসিকতার অভাব, আর সেই মানসিকতার অভাবের জন্য আজকে ভারতবর্ষের গ্রামের পর গ্রাম দুর্বল হয়ে যাচ্ছে। পরের উপরে নির্ভরশীল হতে হচ্ছে, পরনির্ভরতার উপরে বেঁচে থাকতে হচ্ছে। আর এই কারণে আজকে আমরা দেখব নিজের গ্রামে কর্মের অভাবে প্রচুর পরিমাণে যুবতীরাও আজকাল বিদেশে পাড়ি দিচ্ছে।
আর তার জলজ্যান্ত উদাহরণ আমরা আজকে যে লকডাউন, সেই লকডাউন পরিস্থিতিতে দেখতে পাই। আমার নিজের প্রচুর গ্রামে ঘোরা আছে, সে সমস্ত গ্রামে ঘুরতে ঘুরতে যখন দেখি এক পরিবারে তার বাবা যথেষ্ট সম্ভ্রম, তাদের যথেষ্ট পরিবার সচ্ছল, কিন্তু তার ছেলে কোথায়? তার ছেলে গেছে ব্যাঙ্গালোরে। সেখানে গিয়ে কি করছে? সেখানে গিয়ে লেবারই কাজ করছে। কিন্তু সেই ছেলে যদি মনে করে যে বাবার যা সম্পত্তি আছে, বাবার যা অর্থ আছে, সে অর্থ দিয়ে আমার গ্রামেই স্বনির্ভর গ্রাম নির্মাণের জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু তার কাছে মানসিকতা হয়ে গেছে আমার কাজ ভালো না, গ্রামের কাজ ভালো না, শহরে গিয়ে যদি আমি লেবারি কাজও করি তাহলে বাড়িতে এসে মাথা উঁচু করে চোখে চশমা দিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াবো, ফুটানি করতে পারবো, লোকে আমাকে স্যালুট করবে। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আমাদের দূর করতে হবে। আর তার জন্য আজকে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। আজকে এই বৌদ্ধিক বর্গে 2 নগর তথা ইংরেজবাজার আর পুরাতন মালদা মিউনিসিপ্যালিটির লোকেরা অংশগ্রহণ করেছেন। আমাদেরও যেরকম শহরে বসবাস করছি ঠিক একই রকম বেশিরভাগ মানুষ আমরা গ্রাম থেকে এসেছি। বেশিরভাগ মানুষের আর পূর্বপুরুষ, পিতৃপুরুষ, পিতৃভিটা গ্রামে আছে। যারা আজকের এই বৌদ্ধিক বর্গ শুনছেন তাদের কাছে আমার বিশেষ আগ্রহ, আপনারা চাকরি সূত্রে, কর্মসূত্রে শহরে এসে উপস্থিত হয়েছেন, আনন্দে উৎসাহে জীবনযাপন করছেন, কিন্তু আপনার যে পিতৃভিটা, সেই ভিটার যে গ্রাম, সেই গ্রামের মানুষেরা কিভাবে আছে আমাদের সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। অনেক গ্রাম আছে হয়তো দুর্বল গ্রাম, অনেক গ্রাম আছে হয়তো আর্থিক অনটন আছে সেখানে, কিন্তু আমাদের শহরের লোকেরা আমরা যদি চিন্তা ভাবনা করি, আমরা যদি পরিকল্পনা করি, আমরা যদি চেষ্টা করি, সে সমস্ত গ্রামকে আমরা স্বনির্ভর গ্রামে পরিণত করতে পারি। আমার যে গ্রামে পিতৃভিটা আছে সেই পিতৃভিটাতে গিয়ে সেখানে কোনো স্বাবলম্বীপূর্ণ কাজ শুরু করতে পারি। আর যার ফলে আজকে হাজারো হাজারো যে শ্রমিক, যাদেরকে পরিযায়ী বলছে, পরিযায়ী অর্থাৎ কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাদের কোনো ঘর ঠিকানা নেই। তাদের নিজস্ব ঘর ঠিকানা থাকা সত্ত্বেও তাদেরকে তকমা দেওয়া হচ্ছে পরিযায়ী। কেন? তাদেরকে আমরা তাদের নিজস্ব ঘরের আর ঠিকানা রাখতে পারি না, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না। অবশ্যই পারি। আমরা সকলে মিলে গ্রামের শহরের লোকেরা আর যদি পরিকল্পনা করি, যোজনা করি, তাহলে প্রত্যেক গ্রামকে স্বনির্ভর গ্রামে পরিণত করতে পারি। স্বয়ং সম্পূর্ণ গ্রাম নির্মাণের জন্য, কৃষি আধারিত গ্রাম নির্মাণের জন্য, গো আধারিত গ্রাম নির্মাণের জন্য প্রচেষ্টা চলছে। সেই প্রচেষ্টা তখনই সফল হবে যখন সমস্ত ভারতবাসীর মধ্যে এই ধরনের স্বদেশী মানসিকতা, স্বদেশী চিন্তা ভাবনা নিয়ে আসতে পারবো। আজকে আমি বলছিলাম যে গ্রামে গঞ্জে ঘোরার সময় যখন একজন যুবক তার সমস্ত রকমের আর ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও বাইরে কাজে যাচ্ছে, তাদের মানসিকতা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আজকে হাজার হাজারো যুবক তার নিজের গ্রামে ফিরে এসেছে। আমাদের সকলকে সংকল্প করতে হবে এই স্বদেশী অভিযানের মাধ্যমে, স্বদেশী চিন্তা ভাবনার মাধ্যমে আমরা নিজের গ্রামকে, নিজের নগরকে, নিজের শহরকে শক্তিশালী করব। যেরকম প্রাচীন ভারতে স্বদেশী চিন্তা ভাবনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর গ্রাম ভারতবর্ষকে পরম বৈভবশালী রাষ্ট্রে আর পরিণত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক বর্তমান কালেও আজকে যখন ভারত সরকার এত সুন্দর একটা সৎ পদ্ধতি অবলম্বন করেছে, সরকার যতই আর সৎ পদ্ধতি অবলম্বন করুক না কেন, যদি সকলের সহযোগিতা সেখানে না থাকে তাহলে সেই পথে সফলতা আসে না। আমরা জানি মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, এরকম অনেক বড় বড় প্রজেক্ট ভারত সরকার ব্যবস্থা করেছে, কিন্তু আশানুরূপ ফল আমরা সবগুলোতে পাইনি। এখনো প্রচেষ্টা চলছে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। সেই দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় আমরা যদি সকলে অংশগ্রহণ করি তখনই আর আমরা সফল হব। যে স্বদেশী চিন্তা ভাবনার উপরে বৌদ্ধিক বর্গ, আর সেই বৌদ্ধিক বর্গ তখনই সফল হবে যখন আমরা সকলে মিলে স্বদেশী চিন্তা ভাবনা, স্বদেশী মানসিকতার দ্বারা আর নিজের ব্যবহারিক জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আর প্রয়োগ করব।
তখন এই ধরনের যে বৌদ্ধিক বর্গ আমরা করছি সেই বৌদ্ধিক বর্গের সফলতা আসবে।